রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিএনপি পাশ করেছে। এখন এনসিপির মন্তব্য ভোটে কারচুপি হয়েছে। বাংলাদেশে কোনো দলকে কখনো বলতে শুনছেন যারা পাশ করছে যে ভোট মানে যে হাইরা গেছে ভোট সুষ্ঠু হয়েছে? এটা বাংলাদেশের ইতিহাসে হয় না। এটা বাংলাদেশের চিরাচরিত নিয়ম, যে আসনে যে হাইরা যায় আমার প্রার্থী ভাই এটা সেটা এটা সেটা। এখন রংপুর 4 আসনে আপনার নাগরিক পার্টির, জাতীয় নাগরিক পার্টির যিনি আছেন সদস্য সচিব আক্তার হোসেন, তিনি অভিযোগ করছেন যে বিকাল থেকে হারাগাছে যে একটা এলাকা আছে সেখানে বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে, মারধর করে রক্তাক্ত করছে। ফুটেজ কই? এই যে এনসিপি গেল 18 মাস তারা তাদেরকে দুধের দোয়া তুলসী পাতা মনে করে অলওয়েজ। এরা যেই ভাষায় কথা বলে এদের বক্তব্যে 2-4 জন ছাড়া মানে নিজেদেরকে মনে যারা ফেসিজমের একটা বীজ মনে করলে নিজেদের মধ্যে এরা বপন করে রাখছে। আবার এরা আবার অন্যদেরকে বলে সন্ত্রাসী। এই নির্বাচনে একটা প্রধান ন্যারেটিভ ছিল চাঁদাবাজ এবং সন্ত্রাসী। এনসিপি শুধু ভালো আর বাকি যারা আছে বা তাদের যারা জোটে আছে তারা ভালো, বাকিরা খারাপ। এখন দেখেন ভালো খারাপ তো সব দলে আছে। এখন তিনি এই যে বক্তব্য করছেন যে মারতেছে, তো গেল 18 মাস ধরে এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিএনপিকে যেভাবে বক্তব্য দিয়া আঘাত করছে, তারেক রহমান নিয়ে যে অধ্যত্বপূর্ণ বক্তব্য দিছে বিভিন্নভাবে, তখন কিন্তু মাথায় রাখা দরকার ছিল। তবে আমার মনে হয় এনসিপি একটা প্রেডিকশন করছে যেমনি হোক এরা মনে ক্ষমতায় চলে যাবে। কারণ ইউনুস বলছিল যে আমরা চাই তুমি ওই সংসদে যাও, আমাদের দিকে নেট তো সংসদে যাবে, এরা মনে করছে এরকম। এখন যেসব এলাকায় আপনি বেশি গুতাই রাখছেন, গুতার তো রিয়েকশন হবে। নিউটনের 3য় সূত্র কি? প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। তবে যদি ঘটনা সত্য হয় তাহলে আমি মনে করি যে বিএনপি নেতাকর্মীদের সংযম ধারণ করতে হবে, কারণ আপনি মাত্র বিজয়ী হয়েছেন, এমন কোনো কর্মকাণ্ড করবেন না। তবে আমি যত জায়গায় দেখছি, দেখেন মির্জা আব্বাসের মতন লোক আমরা অনেকে মনে করতাম যথেষ্ট ঘাটতেরা, কথাবার্তা শুনলো মনে অনেক রাগী, কিন্তু গতকালকে তিনি কি বলছেন দেখেন, 2 দিন আমরা ধৈর্য ধরবো। এই যে এনসিপি ডাক দিয়েছে ঢাকা 8-এ আসো, খেলা হবে এখানে। বিএনপির যদি ঢাকা 8-এর মানুষটা একটা মানে থুথু মারে, এনসিপি খুঁজে পাওয়া যাবে এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি। বি অনেস্টলি যেটা মির্জা আব্বাস বলছে আগামী 2 দিন কোনোভাবেই উস্কানিতে পাওয়া দেওয়া যাবে না। তবে এরা যদি ভেজাল তৈরি করতে চায় 2 দিন পরে আমরা রাজপথে নামবো, এটা তিনি বুঝাই দিয়েছেন বিষয়টা কি। এমনকি আমি আমার এলাকায় যে নির্বাচিত হয়েছেন হাজী জসিম ভাই পাশ হয়ে কিন্তু একই কথা বলছে যে উল্লাস করো, তবে সেটা যেন কোনো রকম মানে কি বলা হয় অন্যের জন্য ক্ষতিকর না হয়, কারোর বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ না হয়। তো যেই 2-একটা জায়গায় হচ্ছে বুঝতে হবে আপনার যে ওইখানে আগে এমন কিছু ঘটছে যেটার কারণে এখন আপনি হয়তো আইসা রিয়েকশন নিচ্ছেন বা প্রতিশোধ নিচ্ছেন। তার বক্তব্য হচ্ছে অনেকগুলো বাড়িঘর ভাঙচুর চালিয়ে স্বর্ণালঙ্কার টাকা লুটপাট করছে, মোটরসাইকেল ভাঙচুর করছে, আগুন দিয়ে বাড়িঘর জ্বালার হুমকি দিছে, ক্ষমতায় না আসতে নাকি বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করে দিছে। অপরদিকে পঞ্চগড় 1 আসনে আপনার সার্জিস আলম তার ফেসবুকে তিনি অভিযোগ করেছেন পঞ্চগড় 1 আসনে প্রায় 30-এর বেশি জায়গায় এনসিপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করছে। এখন পর্যন্ত পঞ্চগড় 1 আসনে 30+ জায়গায় বিএনপি নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর তাদের বাড়ি ঘরে মানে এদের বক্তব্যের মধ্যে শুধু এরা ভালো। সার্জিস জনগণ জয় বাংলা করে দিছে, আমার বঙ্গবন্ধু লোল টোল ফালাইয়া ভাসদূর ছিল মানে নির্বাচনের আগে যে একদম সুফি সাধক। বাবা বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো বোঝে। তোমরা সারাদিন যেসব বক্তব্য দিবা এগুলো নেগেটিভ দিয়ে হবে না। এইসব বক্তব্যের এগেনস্টে ফুটেজ লাগবে, প্রমাণ লাগবে, তাই না? আপনি একটা মন গড়া কথা বলে দিলেন, হইতেও পারে 2-একটা সত্য, তবে থাকে না যে ঘরে একজন ধাক্কা দিলে বাংলাদেশের মানে অভিযোগগুলো তো ভিন্ন রকম হয়। তবে আমি বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলবো, জোশে আইসা আবার হোসারেন না, এটা খেয়াল রাখেন। আমরা যখন কথা বলি আওয়ামী লীগের সময় বলতাম ভাই 9 বছর দেশে ঢুকতে পারেনি কেন জানেন? যখন ক্ষমতায় আপনি বসে যাচ্ছেন, আপনাকে যখন নিয়ে আমরা প্রশ্ন তুলবো, আপনার অন্যায় নিয়ে আমরা কথা বলবো, তখন হয় কি ক্ষমতায় যারা থাকে তারা ক্ষমতার প্রয়োগ করে বসে আমাদেরকে থামানোর জন্য। আমরা এই কাজগুলো করছি, বিদেশ থেকে দেশে এসে সাহস করিনি কেন? যেখানে নানান ধরনের ঘটনা ঘটতো, প্রশাসন দিয়ে হয়রানি করানি হইতো, বাড়ি ঘরে পুলিশ পাঠানো হইতো। তবে আমরা মনে করি বিএনপি ক্ষমতায় আসছে, আপনাদের এখন থেকে আমরা যেটা ভুল করবেন ধরিয়ে দিব, আপনার উচিত আপনার ভুল শুধরানো। আওয়ামী লীগের বলছে, কিন্তু দেখেন পরিণতিটা কোথায় গেছে। বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল এভাবে বিলীন হয়ে যায় না হুট করে, হয়তো ব্যাক করবে, সেটা একটা পার্ট অফ টাইম। কিন্তু শিক্ষণীয় জিনিসটা হচ্ছে জুলুম করবেন আপনি আরেকদিন মজলুম হয়ে যাবেন, মাথায় রেখেন। ভালো জিনিস করেন, ভালো কাজ করেন, মানুষের অন্তর্জয় করেন, দোয়া হবে। ক্ষমতার পরিবর্তন হলেও আপনার প্রতি মানুষের ভালোবাসা থাকবে। আসসালামু আলাইকুম। দর্শক, বিএনপির ভূমিধস জয়ে এনসিপি এবং জামাতের পক্ষ থেকে নানা ধরনের অভিযোগ করা হচ্ছে এবং এনসিপির যারা পরিচালক, যারা দেশের বাইরে থেকে এনসিপিকে এবং এই মানে ছাত্র জনতার যে গত 1.5 বছর ধরে বিভিন্ন ধরনের মব তৈরি হয়েছে, সেই মবকে যারা পরিচালনা করেছেন তারা বলার চেষ্টা করেছেন যে 5,000-এর মতো 5,000 এবং 5,000-এর কম ব্যবধানে ফলাফল নির্ধারিত হয়েছে অন্তত 53টি আসনে, সেগুলোর ফলাফল জামাতের দিকে যেত সেটা বিএনপির দিকে নেওয়া হয়েছে, তাহলে জামাত এনসিপি জোটের বিজয়ী হয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব ছিল। কিন্তু আমরা দেখছি যে 53টা যদি যোগ হয়, জামাত এনসিপি জোট পেয়েছে 74টা আসন, সব মিলে তাদের জোট পেয়েছে 77টা আসন। 77টা আসনের সঙ্গে যদি 53টা যোগ করাও যায়, আমি তর্কের খাতিরে ধরলাম, তাহলে
তাদের আসন হয় 130টা, সংসদে যেতে হলে প্রয়োজন 151টা, বাকি 21টা সিট থেকে আসলো। অর্থাৎ হিসাব দিতে গিয়েও এক ধরনের খেই হারিয়ে ফেলার ব্যাপার আমরা দেখছি। তেমনি এনসিপি নেতাদের এখন এই অবস্থায় নানা ধরনের মুখরোচক মন্তব্য করতেও আমরা দেখছি। সেই মুখরোচক মন্তব্য করতে গিয়ে মেটিকুলাস ডিজাইনের কথা তারা বলে ফেলছেন, এবং সাবেক উপদেষ্টা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যাদের আগমন এবং উদ্ভব, মেটিকুলাস ডিজাইনে গত 1.5 বছর যা ইচ্ছা তাই যারা করেছে, এবং সরকারে বসে থেকে যে উপদেষ্টা মেটিকুলাস ডিজাইনে নিজের ইচ্ছা মতো সব কিছু করেছে এবং যার বিরুদ্ধে অনেক অনেক দুর্নীতির অভিযোগ, সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে বিএনপিকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জিতিয়ে দেওয়া হয়েছে। এর এই মন্তব্যটা শুনে আমার মনে হয় যে যে মানুষ মিস্টার বিন কিংবা চার্লি চ্যাপলিনের অভিনয় দেখে, কিংবা ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষের অভিনয় দেখে, কিংবা বাংলাদেশের দিলদার টেলিসামাদদের অভিনয় দেখে যে মানুষ হাসতে পারবে না, সেই মানুষও এই মন্তব্য শুনে হো হো করে হাসবে যখন বলা হবে মেটিকুলাস ডিজাইনে বিএনপিকে জিতিয়ে দেওয়া হয়েছে। সেই মন্তব্যই করলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাথে আরও কি বললেন, এবং গত রাতে গভীর রাতে অনেক এনসিপি নেতাদের একের পর এক গভীর রাতে বিভিন্ন ধরনের মন্তব্য করতে দেখেছি, এবং তারা নাকি আক্রান্ত হচ্ছে এই ব্যাপারগুলো তারা বলছেন। চলুন একটু জেনে দেখি মেটিকুলাস ডিজাইনটা কি, সাথে আর কি ঘটলো এনসিপি নেতাদের সঙ্গে। থাকবেন। বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা। অনেকে আদর করে তাকে দুর্নীতির বরপুত্র বলার চেষ্টা করেন, যদিও এখন পর্যন্ত হয়তো সরকার পরিবর্তন হলে তার বিরুদ্ধে যত অভিযোগ, সেই অভিযোগগুলোর নিশ্চিত করেই তদন্ত হবে, এবং তদন্তে আসল তথ্যটা বেরিয়ে আসবে যে তিনি সরকারে থাকতে কোনো ধরনের কোনো দুর্নীতি করেছেন কিনা, তার এপিএসরা শত শত কোটি টাকার মালিক কিভাবে হলেন, ওয়েস্টিনে হাঁসের মাংস খেতে যাওয়ার পেছনের গল্পটা কি, এত টাকার অনেকের যে নির্বাচন কমিশনে দেয়া নিজের অর্থের যে চিত্র, সেই চিত্র দেখে প্রশ্ন জেগেছে এনসিপি নেতাদের। ছাত্র যারা 1 বছর আগেও ছাত্র ছিলেন, তারা হঠাৎ করে 1-1.5 বছরের মধ্যে লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেলেন কিভাবে। এই ব্যাপারগুলো হয়তো এখন তদন্তের ব্যাপারে যাবে, এবং গণমাধ্যমের ইনভেস্টিগেটিভ রিপোর্টও আমরা দেখতে পাবো। সেগুলো প্রকাশ হলে বোঝা যাবে যে কাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে, কাদের বিরুদ্ধে অভিযোগগুলো সত্য ছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খুব ইন্টারেস্টিং এই মন্তব্যটা করেছেন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এই তথ্যটা নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখুন। সেখানে বলা হচ্ছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বিএনপিকে 200-র বেশি আসনে জেতানো হয়েছে। আসিফ মাহমুদ, বিএনপিকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জেতানো হয়েছে। বিএনপিকে কি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট জিতিয়েছে? হঠাৎ করে এনসিপির বিরুদ্ধে চলে গেল ইন্টারিম গভর্নমেন্ট? প্রশ্নটা আসে যে এনসিপি সরকারের বদান্যতাতেই রাজনীতি শুরু করেছে, রাজনৈতিক দল করেছে, এবং জুলাই যাত্রা গত বছরে যেটা দেখেছি, তার সেই সময় সরকার তার সমস্ত বাহিনীকে যেভাবে এনসিপির সঙ্গে যুক্ত করেছে, এবং কোটি কোটি টাকা সরকারের অর্থ ব্যয় করে এনসিপির সারা দেশে যত সভা হয়েছে, সেই সভাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাজার হাজার সদস্যকে প্রতিনিয়ত তাদের সাথে রেখেছে। সেই সরকার হঠাৎ করে কয়েকদিনের মধ্যেই, মাত্র 5-6 মাসের মধ্যে উল্টে গিয়ে বিএনপির পক্ষে মেটিকুলাস ডিজাইন করলো। ব্যাপারটা কতটা বিশ্বাসযোগ্য? তিনি কি বলছেন চলুন একটু বিস্তারিত খবরে যাই। তিনি বলছেন, এনসিপির মুখপাত্র তিনি বলছেন, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বিএনপিকে 2/3 আসনে জেতানো হয়েছে। অর্থাৎ মেটিকুলাস ডিজাইন এর পেছনে কাজ করেছে। এই সময় তিনটি আসনে এনসিপির প্রার্থীকে ভোট কারচুপির মাধ্যমে হারানো হয়েছে দাবি করেছেন তিনি। 3টি আসন বাদ দেন, এনসিপি আরো 3টাতে জিততো ধরে নিলাম, তাহলে বিএনপির 211টা থেকে 3টা বাদ দেন, তাহলে 208টা হতো। তাহলে মেটিকুলাস ডিজাইনটা কোথায়? আর কি বলছেন তিনি? বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোট 2/3 বেশি আসন জেতায় জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি সংবিধানে ইচ্ছামতো পরিবর্তন নিয়েও শঙ্কা জানিয়েছেন। অর্থাৎ বিএনপি যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে, তখন জুলাই সনদ বাস্তবায়ন হবে না বলে মোটামুটি তিনি বুঝে ফেলেছেন যে এই জুলাই সনদের আর কোনো বাস্তবতা থাকবে না, গ্রহণযোগ্যতা থাকবে না। সেই শঙ্কার কথাই তিনি বলছেন। এটা অবশ্য বোধহয় বেশিরভাগ ক্ষেত্রেই সফল, সত্য, এটা হবে, এটা মোটামুটি ধরে নেওয়া যায়। তিনি বলছেন, ভোটের পর থেকে বিএনপি কর্মীরা বিভিন্ন জায়গায় হামলা ও লুটপাট চালাচ্ছে এমন অভিযোগ করেছেন। বিএনপি কর্মীরা ভোটের পর থেকে এনসিপি কর্মীদের উপরে এবং এনসিপি জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলের জোটের কর্মীদের উপরে হামলা চালাচ্ছে এমন অভিযোগ করেছেন। আবার ইন্টারেস্টিংলি আরটিভি আরেকটা খবর দিচ্ছে, বলা হচ্ছে যে এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে জয়লাভ করেছে বিএনপি। আবার তিনি আরেক জায়গায় বলছেন যে আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে বিএনপি জিতেছে। যদি আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে, তাহলে আওয়ামী লীগের একটা বড় শক্তি রয়েছে, এবং বিএনপিকে জেতানোর পেছনে আওয়ামী লীগ ভূমিকা পালন করেছে। আমি এটাকে ধরে নিলাম তর্কের খাতিরে এটা সত্য। তাহলে মেটিকুলাস ডিজাইনটা কোথা থেকে আসলো?
মেটিকুলাস ডিজাইন করতে হলে তো সরকারকে করতে হবে, নির্বাচন কমিশনকে করতে হবে। তাছাড়া তো মেটিকুলাস ডিজাইন করে কাউকে জেতানো সম্ভব না, কিংবা 2/3 আসন দেওয়া সম্ভব না। তিনি যখন বলছেন আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বিএনপি জিতেছে, তার মানে এরই মাঝে আমার মনে হয় যে মানে কিছুটা মগজের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। স্ববিরোধী কথা যখন একই জায়গায় বসে থেকে বলবেন, একবার বলবেন আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বিএনপি জিতেছে, আবার বলবেন মেটিকুলাস ডিজাইন করে বিএনপিকে জেতানো হয়েছে, এই কথাগুলোর মধ্যে আসলে সামঞ্জস্যতা থাকে না। আবার একটা ব্যাপার যেটা মানে আমরা দেখছি সারা দেশে এনসিপি জামাত শিবিরের নেতাকর্মীদের উপরে বিভিন্ন হামলার ঘটনা ঘটছে, এটা অনেকাংশেই সত্য। হয়তো তারা একটু বেশি বলছেন, কিন্তু ঘটনা ঘটছে, এটা সত্য। এবং এই ঘটনা ঘটার পেছনে গত 1.5 বছরে এনসিপি এবং এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের কাছের তরুণদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড অনেকখানি দায়ী বলে অনেকে মনে করেন। সেই তর্কে যাচ্ছি না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গভীর রাতে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, সেই পোস্টটা আপনারা দেখে নিন। সেখানে তিনি দাবি করছেন যে মসজিদের মাইকে জনগণকে ডেকে এনসিপি নেতাদের উপরে হামলা চালানো হচ্ছে, এই অভিযোগ করেছেন। আবার এই অভিযোগ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন করছেন, তখন আমরা দেখছি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যম গত গভীর রাতে রাত 2টার দিকে এই খবর নিশ্চিত করেছে। আক্তার হোসেন তিনি বলছেন যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলা হতে পারে, এই অভিযোগ তিনি করছেন। সার্জিস আলম গভীর রাতে অভিযোগ করছেন যে বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে আক্রমণ করছে। এই ব্যাপারগুলো আমরা দেখছি। তার মানে এনসিপি নেতারা জামাতের চাইতে বেশি, এনসিপি নেতারা অনেক বেশি শঙ্কার মধ্যে রয়েছেন। অনেকে মনে করেন নির্বাচনে এই বিপুল পরাজয়ের পরে এনসিপি নেতারা অনেকেই সেফ এক্সিট নিতে বাধ্য হতে পারেন। তারা অনেকেই হয়তো দেশে থাকবেন না, কারণ তারা গত বছর ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল শুরু করার পর থেকে তাদের ভাব এমনটা তৈরি হয়েছিল যেন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন করা হবে এবং সেই সরকারের কাণ্ডারি তারা হবেন এবং তাদের নেতা নাহিদ ইসলাম তিনি প্রধানমন্ত্রী হবেন। আমাদের শফিকুল আলম তিনি তো ঘোষণাই দিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, তিনি তো নাহিদ ইসলাম পদত্যাগ করার সময় সংবাদ সম্মেলন করে তাকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সুতরাং মানে যে মেটিকুলাস ডিজাইনটা ওই পক্ষে হওয়ার কথা, সেই মেটিকুলাস ডিজাইনটা করে বিএনপিকে জেতানো হলো, এই মন্তব্য যখন আসে তখন এটা দিলদার টেলিসামাদ কিংবা রবি ঘোষ, ভানু বন্দ্যোপাধ্যায় কিংবা চার্লি চ্যাপলিন তাদের কমেডির চাইতে অনেক বড় কমেডি মনে হয়। দর্শক আপনার কাছে কেমন মনে হয়? একটু হাসতে ইচ্ছা করে না? মেটিকুলাস ডিজাইনে সত্যি কি বিএনপিকে জেতানো হলো? বিএনপির ভাষ্য কি হবে? বিএনপি কি বলবে? তারা কোন স্বার্থ দিয়ে, সরকারকে কোন স্বার্থের বিনিময়ে এই মেটিকুলাস প্ল্যান করতে সহায়তা করেছিল? নিঃসন্দেহে বিএনপি একটি বড় জয় পেয়েছে। অবিশ্বাস্য 2 যুগ পর এইভাবে ক্ষমতায় ফিরে আসা এবং বিশাল জয় নিয়ে, এটা চিন্তাই করা যায় না। সেই বিএনপির 15 বছরের লাগাতার সংগ্রাম, বেগম খালেদা জিয়ার মৃত্যু, ছোট ভাই তারেক রহমানের ছোট ভাই কোকর মৃত্যু, বিএনপির অসংখ্য নেতা কর্মীর আত্মত্যাগ, নিজের জীবন উৎসর্গ হওয়ার, এই ঘটনাগুলোর মানুষের মাথার মধ্যে ছিল বলেই তারা ভোট দিয়েছে বিএনপিকে। তারেক রহমান প্রথমবারের মতন এমপি হলেন, প্রথমবার এমপি হয়ে প্রধানমন্ত্রী, একেবারে দলের প্রধান, সরকারের প্রধান। সাফল্য ধরে রাখা কিন্তু সবচেয়ে বড় করে, বিশেষ করে যখন কোনো দল বিশাল ব্যবধানে জয় হয় তখন সবচেয়ে খারাপ পরিণতি হয় তার হয়। অতীতের ইতিহাস তাই বলে। একসময় দেখেন শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ, তার কি চরম পরিণতি। সরকার গঠনের সাথে সাথে ধস এবং অদক্ষতা, দুর্নীতি, লুটপাট সব মিলায় শেখ মুজিবুর রহমানের চরম পরিণতি। তার কন্যা শেখ হাসিনা বারবার পরাজিত হয়েও শিক্ষা হয়নি, শেষে একটা প্রতিশোধের একটা নেশা বা আকাঙ্ক্ষায় 2008 সালে ক্ষমতা আসার পর, তারপর লম্বা সময় 16-17 বছরের দেশটাকে একেবারে জাহান্নামে পরিণত করছে। স্বৈরশাসন কাকে বলে? উন্নয়নের আড়ালে দুঃশাসন, স্বৈরশাসন, লুটপাট পাচারে শেষ। অথচ দেখেন পার্লামেন্টের হিসাবে দেখেন তাদের আসন প্রতিবারই 300 ঘর ছুঁই করে, কিন্তু ভোট বলে কিছু ছিল না, জনপ্রিয়তা বলে কিছু ছিল, টিকতে পারেনি। তেমন একটা পরিস্থিতির পরিবর্তন হওয়ার পর একটা সুষ্ঠু সুন্দর ভোটে বিএনপির এই বিশাল বিজয়ের পরও অনেকগুলো চ্যালেঞ্জ। মূল চ্যালেঞ্জটা হচ্ছে শৃঙ্খলা ফিরে আনতে পারবে কিনা, অর্থনীতি পুনর্জীবিত করতে পারবে কিনা, মানুষের পেটে ভাত যাবে কিনা, রাজনৈতিক সংস্কার গুলো বাস্তবায়ন হবে কিনা, সংসদের ভেতর এবং বাইরের যে বিরোধিতা, জামাত, এনসিপি এবং বিভিন্ন মব গোষ্ঠী, সেগুলো নিয়ন্ত্রণ করতে পারবে কিনা, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকে তার নিজের পায়ে দাঁড়ানোর মতন সক্ষমতা অর্জন করতে পারবে কিনা, মোকাবেলা করতে পারবে কিনা। গত 16-17 মাসে দফায় দফায় শুধু রাস্তায় যে বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি, কাটাকাটি, মব, এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে কিনা। গত 16-17 মাসে অসংখ্য অন্যায় হয়েছে, মব হয়েছে, জ্বালাও পোড়া হয়েছে, অপরাধীদের বিচার করতে পারবে কিনা, হাদি হত্যার বিচার হবে কিনা,
এই অনেকগুলো চ্যালেঞ্জ তারেক রহমানের সামনে। আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে দলকে, বিশেষ করে যারা নির্বাচিত এমপি হয়েছেন তাদেরকে নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা, নাকি তারা আজান দিয়ে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাটে নিয়োজিত হবেন। দলের শৃঙ্খলা রক্ষা করা, এমপিদেরকে নিয়ন্ত্রণ করা, এমপিদেরকে জনগণের সেবার কাজে নিয়োজিত করতে পারবেন কিনা, এই জায়গাগুলো অর্থাৎ দলের শৃঙ্খলা, সরকারকে কার্যকর করা, পার্লামেন্টকে সঠিকভাবে ভাইব্রেন্ট রাখা, উজ্জীবিত রাখা, এবং যেখানে সবার পার্টিসিপেশন থাকবে সেই ধরনের একটা পার্লামেন্ট তার নিজের অবস্থা ফিরে আসবে কিনা, তার নিজের অবস্থানে নির্বাচনের পর এই রাজনীতিটা সংসদমুখী হবে কিনা, সংসদে ফিরে নিয়ে আসা সব বিতর্ক, সব আলোচনা, সেটা গড়ে তোলা যাবে কিনা, এই চ্যালেঞ্জগুলো এখন তারেক রহমানের সামনে। তারেক রহমান 17 বছর পর এসেছেন, এসেই পুরো বাংলাদেশটাকে জয় করেছেন। তার ম্যাজিক, তার ক্যারিশমা মানুষ দেখেছে গত 20-22 দিন নির্বাচনী প্রচারের সময়। এখন সেইগুলো তিনি বাকি সময় দায়িত্বে থেকে সফল হওয়া কঠিন। সরকারের দায়িত্বে, পার্লামেন্টের বড় দলের দায়িত্ব, সব মিলায় আর এগুলোটা কতটা সফল হবে, সুন্দর হবে, ভালো হবে, এটা এখন বলা যাচ্ছে না। তারেক রহমানের সাথে তার দল, টিম রেডি কিনা এই চ্যালেঞ্জ দিতে, সবগুলো মিলায় কাল পরশু থেকে কিন্তু ক্ষণগণনা শুরু হবে সরকারের। সরকার কোন দিকে যাচ্ছে। ডক্টর ইউনূস এত বিশাল ভাবমূর্তি নিয়েছেও কিন্তু সফল হননি। ব্যর্থতার গ্লানি নিয়েই হয়তো তিনি বিদায় দিতেন। শেষ মুহূর্তে এসে সেনাবাহিনী এসে হাল ধরাতে আর এরকম একটা নির্বাচন কমিশন পাওয়াতে কিন্তু তিনি বলতে গেলে রক্ষা পেয়েছেন। এই পর্ব শেষ, এখন আর কেউ পিছনের দিকে তাকাবে না, সামনের দিকে তাকাবে যে তারেক রহমান কিভাবে সরকার পরিচালনা করেন, দেশকে এগিয়ে নিতে পারেন কিনা, অর্থনীতি আবার পুনর্জীবিত হয় কিনা, রপ্তানি গতি পায় কিনা, রেমিটেন্স প্রবাহ বাড়ে কিনা, অনেকগুলো চ্যালেঞ্জ সামনে। এইগুলি কিন্তু একটা এখন থেকেই ক্ষণগণনা শুরু হলো। দর্শক আসসালামু আলাইকুম। খুব মন খারাপ না? মন একটু খারাপ হবার কথা, তবে আশার আলো কিন্তু আছে। যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে আপনাদের জন্য বিরাট একটা সুসংবাদ আছে। এখন এই যে জামাত ইসলাম হেরে গেল, এখন তাদের কি করা উচিত? তারা এখন এই বিষয়টাকে, এই সময়টাকে কিভাবে মোকাবেলা করবে বা কিভাবে ট্যাকেল দেবে? এবং মানুষ কিন্তু তাদেরকে ভোট দিয়েছে, এখন তাদের ভোটারদের প্রতি তাদের একটা দায়িত্ব আছে না? সেই দায়িত্বটা কি, কোন স্ট্র্যাটেজি এখন তারা গ্রহণ করলে তাদের জন্য ভালো হবে? এই বিষয়টা বলার আগে আপনাদের সাথে একটা বিষয় একটু শেয়ার করতে চাই। অনেকেই দেখলাম বিভিন্ন ভাবে জামাত ইসলামকে পরামর্শ দিচ্ছে, বা জামাতের অনেক নেতাকর্মী তারা খুব আন্দোলনমুখী, আন্দোলন করার জন্য পরামর্শ দিচ্ছে, জামাতকে তারা আন্দোলনে নামাতে চাচ্ছে। এই বিষয়টার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। আপনারা আগে শুনে নেবেন, আমাকে আগেই গালিগালাজ করবেন না। আমি এই বিষয়টার সাথে একটু দ্বিমত পোষণ করি, কারণ আপনি এখন আন্দোলন করে কি করবেন? আমার কাছে তো মনে হয় যারা এই আন্দোলনের পরামর্শ দিচ্ছে, যে জামাত এই যে এত বড় একটা মেসাকার করে দিল, এরকম ফল উল্টে তাদেরকে হারিয়ে দিল, হ্যাঁ এটি তো অস্বীকার করার উপায় নেই, কিছু কিছু তো অনিয়ম হয়েছেই, এটি তো প্রতিষ্ঠিত কথা। কিন্তু এইটার পরেও তো সামনে আগাতে হবে, মেনে নিতে হবে, কিছু করার নাই এখানে। এখন যারা আন্দোলনে নামার জন্য জামাত ইসলামকে উস্কে দিচ্ছে, তাদের বিষয়ে একটি কথা আগে একটু বলি আসেন। আচ্ছা চিন্তা করুন তো আপনারা, 5 আগস্ট 2024 এর আগের কথা একটু চিন্তা করুন তো, কোথায় ছিল জামাতের অবস্থান? এই রাষ্ট্রের প্রতিটি অণু পরমাণু, প্রতিটি ধূলি, প্রতিটি কণা চেয়েছে বিএনপি ক্ষমতায় আসুক। জামাত ইসলাম জনগণের ভোট পেয়েছে, প্রচুর ভোট পেয়েছে। তাদের জন্মের পরে 71টা আসন পাওয়া এটাই প্রথম। এটাকে আপনি যদি আপনার পরাজয় ভাবেন তাহলে ভুল করবেন। এটা আপনার বিজয়, মহা বিজয়। এই যে 71টা আসন, এটা জনগণ ভোট দেয় নাই? অবশ্যই জনগণ ভোট দিয়েছে। আরো একটু পেলে ভালো হতো, এবং এক্সপেকটেশনও ছিল আরো একটু পাওয়ার, কিন্তু সেখানে একটা কিছু হয়েছে। এখন এই আসনগুলো পাওয়ার পরে বা অনিয়ম হয়েছে, এইটার পরে এইটা ভেবে যদি বিএনপিকে সহযোগিতা না করে, বা যারা সরকার গঠন করতে যাচ্ছে তাদেরকে যদি সহযোগিতা না করে আন্দোলনে যায়, তাহলে বলুন তো কি অবস্থা হবে জানেন? আন্দোলনে নামার সাথে সাথে এই রাষ্ট্রের যারা চায় নাই জামাত ক্ষমতায় আসুক, যারা এই রাষ্ট্রের যারা মনে করেছে যে জামাত ক্ষমতায় আসলে তাদের স্বার্থের চরম ব্যাঘাত ঘটবে। কেমন ব্যাঘাত ঘটবে আমি একটা উদাহরণ দিই। যে লোকটা রেল কোম্পানিতে চাকরি করে, ও তো রেল কোম্পানিতে চাকরি শুধু করে না, ও রেলের তেল বিক্রি করে খায়, এবং ওর বেতনের পরেও ওর সন্তানকে যে ভালো একটা স্কুলে পাঠায়, সেই স্কুলে মনে করেন যে মাসে 40,000 টাকা তাকে বেতন দিতে হয়। এখন ওর চিন্তা যে এই রেলের তেল বিক্রি করে, চুরি করে আমাকে
এই বেতন তুলতে হবে, আমার সন্তানের ওই বেতন তুলতে হবে। তো সেই লোকটা তো চিন্তা করেছে যে জামাত ইসলাম আসলে তো আমি আর এই তেল বিক্রি করতে পারবো না। তাহলে ও কোন আক্কেলে ওর বাঁশ ঝাড়ের কাছে গিয়ে বলবে যে ও বাঁশ তুমি ঝাড়ে কেন, আমার পাশায় এসো? এটা সে বলবে না। কেউ নিজের বাঁশ নিজে নেয় না। আচ্ছা, যে পুলিশ অফিসার, একজন মনে করেন ওসি, তার তো একটা টার্গেট আছে, তার মান্থলি এত ইনকাম করতে হবে। তো ও যখন চিন্তা করবে জামাত ইসলামের আমির যখন বলেছে যে আমরা ক্ষমতায় গেলে কেউ যদি দুর্নীতি করে বা ঘুষ খায় ওর পেটের ভিতর থেকে বের করে আনবো, এটা শোনার পরে তার কপালে ভাঁজ পড়েছে না? কারণ এই রাষ্ট্রের সিস্টেমটাই দাঁড়িয়ে গেছে, এটাই রাষ্ট্রের সিস্টেম। এটা আপনি যখন বন্ধ করতে যাবেন, কেউ কোন দল এটা বন্ধ করতে গিয়ে এখানে সে রাজনীতি করতে পারবে না। তো ওই ওসি আপনার রাষ্ট্র ক্ষমতায় আনবে, ওর রিজিক বন্ধ করবে নিজে নিজে, এটা কোনো পাগলে বিশ্বাস করে? ঠিক এইভাবে আপনি প্রত্যেকটা, আমি আর বললাম না, প্রত্যেকটা সেক্টর ধরে 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 আপনি আগানোর পর একটু চিন্তা করুন তো, এরা আপনাকে ক্ষমতায় আনবে? তাহলে যেহেতু এরা ক্ষমতায় আনে নাই, এরা আপনার বিরোধী, এখন যদি আপনি আন্দোলনে নামেন, আন্দোলনে নামার সাথে সাথে এরা সব একত্রিত হবে। সাথে যারা নতুন রাষ্ট্র ক্ষমতায় আসলো, সে ভাববে যেহেতু আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, আমি শান্তিপূর্ণভাবে দেশ চালাবো, এটা করতে দিবে না, তাহলে সে আপনার শত্রু হলো। এরপরে আপনার শত্রু হবে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার, এরা আপনার শত্রু হবে। ঠিক এই মুহূর্তের কথা আমি বলছি। তো এইটা কি যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা জানে না? আর তারা জানে বলেই আপনি যাতে কোনো ঝামেলা না পাকাতে পারেন, তার জন্য এই যে আজকে পঞ্চগড়ে এই ভিডিওটা দেখুন। পঞ্চগড় আজ সকালে জেলা বিএনপির সভাপতি তিনি এই যে অফিসটা খুলে দিলেন, দেখুন। বিপুল আসনে সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে সভাপতি জাগলার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব আবু দাউদ প্রধান, তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলা ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। পাকিস্তান বানাতে চেয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিহ্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে বন্ধ করে রেখেছিল, সেই অফিস আজকে প্রথমে তিনি চাকলা ইউনিয়ন আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন। চাকলা ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে দিনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আগামী দিনে যে কোনো মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম, স্বাধীনতার সপক্ষের সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবো। উন্নয়নমূলক ইউনিয়নের উন্নয়নের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তাহলে তাকে যে নামানো হলো, ডেকে আনা হলো, এটা কি এমনি এমনি? তাদের মাথা কি আমার আপনার মাথার মতো? তো সে তার সম্ভাব্য বিপদ কোন দিক থেকে আসতে পারে সেই বিপদ ঠেকানোর জন্য তার স্ট্র্যাটেজি থাকবে না? তাহলে এই যে তাকে আনা হলো। কিন্তু এরপরে নির্বাচনের দিন রাত্রে যখন এই যে ফজলুর রহমান কিশোরগঞ্জের উনি যখন বিজয় লাভ করলেন, তার স্লোগানটা শুনেছেন? তার কর্মী সমর্থকেরা সেখানে তো সব ছাত্রলীগের ছেলেপেলে স্লোগান দিয়েছে। স্লোগানটা একটু শুনুন। তাহলে এরাও এসে যোগ দেবে, এরা হচ্ছে সুযোগ সন্ধানী। এদের ঘোষণা শুনেছেন তো যে তারা বিএনপি তাদের কোনো সমস্যা নাই, জাতীয় পার্টি তাদের কোনো সমস্যা নাই, তারা সব এক, তারা সবাই মিলে একত্রে আপনাকে তাড়াবে, আপনাকে তারা সহ্য করতে পারে না। তাহলে আপনি আন্দোলন করতে বলেন, এই আন্দোলন করতে যাওয়া মানেই ওই যে আগেই বললাম না, এই যে হাজার হাজার নেতাকর্মীর জীবন কি আবার ধ্বংসের দিকে ঠেলে দেবে? আমরা খবর পেয়েছি নির্বাচনের পরেই বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, হামলার ঘটনা ঘটেছে, এটি চলবে 2-4 দিন। তো এটা কি আরো বাড়তে দেওয়া উচিত? যখন আন্দোলনে যাবে তখন তো এটি আরো বাড়বে। এই জন্য এখন সঠিক স্ট্র্যাটেজি হচ্ছে জামাত আমিরের উচিত খুব দ্রুত সময়ের ভিতরে তার জোটে যারা আছে 11 দলীয় জোটের নেতৃবৃন্দকে নিয়ে তারেক রহমানের সাথে বসে তিনি কিছু শর্ত একেবারে স্পেসিফিক ভাবে, যেমন যে আপনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, আমরা আপনাকে সমর্থন দিচ্ছি, আপনাকে সর্বপ্রকার সহযোগিতা করব, আমরা কোনো ঝামেলা করব না, কোনো আন্দোলনে যাব না, আমরা সংসদে যাব, আমরা শপথ করব, সবই করব, তবে আপনাকে আমাদের কিছু শর্ত দিচ্ছি, এই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে। নাম্বার 1, আপনি ওসমান হাদির বিচার করবেন, এই ওয়াদা আপনাকে করতে হবে। নাম্বার 2, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা এবং আপনারা জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছি, এই আশা এবং আকাঙ্ক্ষা আপনাকে বাস্তবায়ন করতে হবে। নাম্বার 3, যারা স্বৈরাচার ছিল, যারা ফ্যাসিস্ট ছিল, যারা আপনার মাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, যারা এদেশের স্বাধীনতাকামী মানুষকে হত্যা করেছে, যারা মানুষের ভোটাধিকার হরণ করেছিল, তাদের ব্যাপারে আপনার একটা নীতি থাকতে হবে, তাদের বিচার করতে হবে।
নাম্বার 4, আপনি আপনার বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘরে যে অগ্নিসংযোগ করা হচ্ছে, তাদেরকে যে হামলা করা হচ্ছে, এটি বন্ধ করতে হবে। আপনার নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনি ভাষণ দিবেন, তারা এটা একেবারে জিরোতে নামিয়ে নিয়ে আসবে। তাহলে আমরা আপনাকে সর্বপ্রকার সহযোগিতা করব। আর যদি আপনি এটি না করেন, তাহলে সেটাও বলেন, পরিষ্কারভাবে এটি আমরা সাংবাদিকদের মাধ্যমে জাতিকে জানাবো। যদি না করেন, তাহলে আমরা মাঠে আন্দোলন করব, আমরা সংসদে যাব না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটা জাস্ট আমার মনের কথা বললাম। আরো স্পেসিফিক ভাবে তারা এইভাবে লিখে নিয়ে তারেক রহমানের সাথে বসা উচিত, বসে এই ব্যাপারে খুব দ্রুত ফয়সালা করে ফেলানো উচিত। কোনো মতো অবস্থায় আন্দোলন করে শক্তি ক্ষয় করা যাবে না। তাহলে মেসেজ কিন্তু পরিষ্কার। এখন জামাত ইসলাম তাহলে বাকি সময়টুকুতে 5টা বছর সময় পেল, এই 5 বছরের ভিতরে তার দলকে আরো সুসংগঠিত করুক। যে বিপুল পরিমাণ ভোট পেয়েছে, 77টি আসন পেয়েছে, এই 77টি আসনকে 177-এ নিয়ে যাওয়া 5 বছরে বিচিত্র কিছু নয়। যে দল মাত্র 1.5 বছরের ভিতরে 3 গুণ আসন পেতে পারে বেশি, সেই দল 5 বছর সময় পেলে আরো অনেক ভালো কিছু তার পক্ষে করা সম্ভব। এই দেশের অর্থনীতিটা একটু ভালো পর্যায়ে আসুক, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু ভালো পর্যায়ে আসুক, আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এখন যে একটা ভালনারেবল অবস্থায় আছে সেইটার ব্যাপারে একটু স্থিতিশীলতা আসুক। এরপরে 5 বছর পরে আপনি যদি জনগণের সাথে সেইভাবে সম্পর্ক গড়ে তুলতে পারেন, জনগণকে যদি আপনি বোঝাতে পারেন, এই রাষ্ট্রের ডিপ স্টেটের সাথে, এই রাষ্ট্রের যারা স্টেক হোল্ডার আছে, এই রাষ্ট্রের যারা আমলা আছে, সরকারি চাকরিজীবী আছে, প্রত্যেকের সাথে আপনি যদি আপনার বোঝাপড়াটা সেই পর্যায়ে নিয়ে যেতে পারেন, তাহলে 5 বছর পরে আপনি আপনার এই 71-কে 171-এ